নমস্কার, আমি সুমনা ঘোষ। বহুদিন পর আমি আবার আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে এসেছি। আম, আজ এই ভিডিওর মাধ্যমে আমি একটি বইয়ের রিভিউ দিতে চলেছি। বইটি হলো অধ্যাপক অনির্বাণ ভট্টাচার্যের বই রক্তের দরজা খুলে গেছে। এবং অধ্যাপক অনির্বাণ ভট্টাচার্য বর্তমানে শান্তিপুর কলেজের ইংরেজি বিভাগের কর্মরত এবং হি ইজ মাই এস্টিমড কলিগ অলসো। উনি এর আগে আমি ওনার লেখা আরও দুটি বই পড়েছি, এটি তৃতীয় বই। এই বইটির অ্যাকচুয়ালি 2-5 মিনিটের রিভিউ দেওয়ার মতো নয়। এই বইটি সম্পর্কে যদিও 7টা চ্যাপ্টার রয়েছে, কিন্তু 7খানা চ্যাপ্টারই এত ডিপ যে প্রতিটি চ্যাপ্টার সম্পর্কেই আমি আমার পয়েন্টস লিখেছি এবং সেই পয়েন্টসগুলো সম্পর্কে বলা খুব জরুরি। যদিও আমি সবার শেষে একবার সামগ্রিকভাবে আমার কি মনে হচ্ছে সেটা আমি বলবো। আর তাছাড়া কোথায় আমার কীরকম লেগেছে পুরোটাই আমি ডিটেলসে আলোচনা করছি। তো উইদাউট এনি ফার্দার অ্যাডু আমি শুরু করছি। ফার্স্ট চ্যাপ্টার থেকে শুরু করছি। 7টা চ্যাপ্টার আছে, আমি চ্যাপ্টার ওয়াইজ আমার কোথায় কি পেয়েছি, কি অভিমত সেটা বলছি। সো প্রথম যে চ্যাপ্টার সেটা হচ্ছে শরীরের আকাশ কে ছোঁয় তাকে। তো এই যে চ্যাপ্টারটা মেনলি একটা অসাধারণ স্তরীভূত বহুস্তরীয় একটা অধ্যায়, যেখানে ব্যক্তিগত শোক, দার্শনিক অনুসন্ধান, ভাষার সীমা ও দৈনন্দিন জীবনের নোংরা বাস্তবতা এবং তার সাথে সিমন ওয়েলের কনসেপ্ট অ্যাফ্লিকশন এর মতন, এই অ্যাফ্লিকশনের মতন যে একটা জটিল ধারণা একসাথে যেন মিশে গেছে। এবং এই চ্যাপ্টারে দেখতে পাই যে এই চ্যাপ্টারে মেনলি দেখতে পাচ্ছি যে ব্যক্তিগত শোক থেকে যে একটা সার্বজনীন বেদনার দিকে যে যাত্রা সেটা দেখানো হয়েছে। তার অথরের বাবার মৃত্যু এবং অসুস্থতার যে অভিজ্ঞতা দিয়ে শুরু হলেও, আচ্ছা আমি মিস করে গেছি বলতে, এই বইটি অ্যাকচুয়ালি ওনার বাবাকে, অথর অনির্বাণ ভট্টাচার্য, উনি ওনার বাবাকে উৎসর্গ করেছেন, যার রিসেন্টলি যার প্রয়াণ ঘটেছে। তো প্রথম চ্যাপ্টারে সেটা দিয়েই শুরু হচ্ছে এবং এই পুরো বইটা উনি ওনার বাবাকে উৎসর্গ করে শুরু করেছেন। সো চ্যাপ্টারটা যখন দেখছি আমি, প্রথম চ্যাপ্টার, সেখানে দেখানো হচ্ছে যে ব্যক্তিগত, যেটা বলছিলাম, যে ব্যক্তিগত শোক থেকে যে একটা সার্বজনীন বেদনার দিকে যাত্রা দেখানো হয়েছে, যেখানে বাবার মৃত্যু এবং অসুস্থতার অভিজ্ঞতা দিয়ে শুরু হলেও লেখক সেই শোককে, তার যে ব্যথা, সেটাকে প্রসারিত করেছেন সমস্ত বাবার গল্পে, বাংলাদেশের নাটক থেকে শুরু করে গাজার যুদ্ধক্ষেত্র পর্যন্ত। সো ব্যক্তিগত যে ক্ষত সার্বজনীন মানবিক অভিজ্ঞতায় সেটাকে তিনি রূপান্তরিত করেছেন। দ্বিতীয়ত যেটা প্রথম চ্যাপ্টারে আমি পাচ্ছি সেটা হচ্ছে যে ভাষার সীমা এবং বিভ্রমের একটা প্রশ্ন লেখক তুলে ধরেছেন, যে ভাষা কি সত্যি যন্ত্রণাকে তুলে ধরতে পারে, নাকি ভাষা কেবলই এক বিভ্রম, যেখানে আমরা না বোঝাকে বোঝা বলে মানি। এখানে লেখক খুব ভালোভাবে যে দেরিদার কনসেপ্ট, ডিকনস্ট্রাকশনের যে ল্যাঙ্গুয়েজ স্কেপটিসিজমের মতন উনি যেন এক কাজ করেছেন। এবং সিমন ওয়েলের সাথে যে আত্মীয়তা, সেটা উনি তুলে ধরেছেন। ওয়েলের কনসেপ্ট অ্যাফ্লিকশন, আমি কোট করছি, অ্যাফ্লিকশন কম্পেলস আস টু রিকগনাইজ অ্যাজ রিয়েল হোয়াট উই ডু নট থিঙ্ক পসিবল। এই যে ধারণা, এই ধারণা যেন লেখককে এক তাড়া করে নিয়ে বেরিয়েছে। তিনি এটিকে সরাসরি নিজের অভিজ্ঞতার সাথে মেলাচ্ছেন। ফলে দর্শন এবং ব্যক্তিগত শোকের মধ্যে একটা অর্গ্যানিক সম্পর্ক গড়ে উঠেছে।
অচল 10 টাকার নোটের কথা উনি বলেছেন, যেটা একটা স্ট্রং মেটাফোর আমার মনে হয়েছে, যেখানে ছেঁড়া 10 টাকার নোটটি জীবনের নিরর্থকতা, জীবনের অগ্রাহ্যতা, জীবনের অস্তিত্বকে বাতিল হয়ে যাওয়ার এক প্রতীক হয়ে দাঁড়িয়েছে, যেখানে বহু মানুষের হাত ঘুরে 10 টাকাটা হয়ে উঠেছে এক আত্মপ্রত্যাহারের এবং মেটাফোর, একটা বলা যায় যে একটা ইনকার্নেশনেরও একটা শক্তিশালী মেটাফোর হয়ে উঠেছে। এছাড়া এই চ্যাপ্টারে রয়েছে শরীর এবং ভাষার দ্বন্দ্ব, যেখানে বাবাকে স্যালাইন দেওয়ার সময় তার মুখের যে অভিব্যক্তি পাল্টে যাচ্ছে, সেটা লেখক নিজের দেহের মধ্যে অনুভব করছেন। এখানে কিন্তু ভাষা ব্যর্থ, কিন্তু শরীর এবং শরীরের মধ্যে, একটা শরীর যেন আর একটা শরীরের মধ্যে সেটা ফিল করছে। সো এখানে শরীরের মধ্যে যে যন্ত্রণার একটা সরাসরি আদান প্রদান ঘটে যাচ্ছে অবলীলায়, এবং শোকের একটা বহুমাত্রিক ব্যাখ্যা উনি দিয়েছেন, যেখানে শোক বলতে লেখক শুধু অতীতের স্মৃতি নয়, বর্তমানের সঙ্গে একটা বোঝাপড়া এবং ভবিষ্যতের অপেক্ষা, এই 3টে স্তরেই উনি শোককে ব্যাখ্যা করেছেন। মুক্তি, এখানে উনি আমি কোট করছি লেখাটা, মুক্তি আসলে এক প্রকার বন্ধন উনি বলেছেন। সো এটা কিন্তু মুক্তি আসলে এক প্রকার বন্ধন, এটা কিন্তু একটা ভীষণ গভীর এবং দার্শনিক শোক তত্ত্বের কথা আমাদের মনে করায়। তাছাড়া এই চ্যাপ্টারের মধ্যে আমরা ফ্র্যাগমেন্টারি পলিফোনিক রচনাবলী, কবিতা, ব্যক্তিগত নোট, দর্শন, হাসপাতালের দৃশ্য, রাজনৈতিক বাস্তবতা সব কিছু একসাথে উনি তুলে ধরেছেন, ফলে যেন মনে হচ্ছে যে এই চ্যাপ্টারটা একটা মডার্নিস্ট কোল্যাজ হয়ে গিয়ে দাঁড়িয়েছে, যেখানে আমরা পড়ি এবং বোঝার চেষ্টা করি যখন মডার্নিস্ট টেক্সট, যেটা উনিও সেটাই তুলে ধরেছেন, যে একটা বিচ্ছিন্নতা দিয়েই যেন সমগ্রতাটা তৈরি হয়েছে। সো এই একটা বিষয় রয়েছে। এর সাথে রয়েছে যে অপরের প্রতি আগ্রহ, অপরতার প্রতি আগ্রহ, যেখানে লেখক কন্টিনিউয়াসলি খুঁজে চলেছেন তার আমি থেকে বেরিয়ে অন্যের দিকে যাত্রা, সেটা উনি দেখিয়েছেন। সেলফ এফাসমেন্ট, তারপর ডিফিকাল্ট ফ্রিডম এবং ইনকার্নেশন, এই সমস্ত জিনিস উনি ব্যাখ্যা করেছেন। সো এর সাথে উনি এই সমস্ত কনসেপ্টের সাথে উনি ইমানুয়েল লেভিনায়েসের কনসেপ্ট আদারনেসের একটা গভীর প্রতিধ্বনির কথা উল্লেখ করছেন। এছাড়া যখন শুরু করছিলেন উনি চ্যাপ্টার, মানে 7টা চ্যাপ্টার লেখার আগে উনি যখন মুখবন্ধ লিখছেন, তখন উনি কিন্তু শুরু করছিলেন একটা সাংস্কৃতিক সংলাপের মধ্যে দিয়ে, যেখানে রামকৃষ্ণ, রামপ্রসাদ সেন, বাংলা কবিদের উদ্ধৃতি থেকে শুরু করে অঞ্জন দত্তের গান বা গাজার যুদ্ধক্ষেত্র, সব কিছুই কিন্তু এই টেক্সটের মধ্যে উনি তুলে ধরেছিলেন। ফলে এই যে পুরো বইটা, ওনার এই বইটা যেন মানে সাইমultaneously বলা যায় যে একটা পুরো গ্রন্থটাই একটা ফিলোসফিক্যাল এবং তার সাথে দার্শনিক, সাহিত্যিক, আধ্যাত্মিক এবং তার সাথে সাথে একটা রাজনৈতিক টেক্সটও হয়ে উঠেছে। সো এই বিষয়গুলো রয়েছে। দ্বিতীয় যে চ্যাপ্টার, এটা গেল প্রথম চ্যাপ্টার। দ্বিতীয় যে চ্যাপ্টার সেটা হচ্ছে তবুও গোলাপ নাচে, চ্যাপ্টারের নাম। সো এখানে যে পয়েন্টগুলো আমি পেয়েছি সেটা হচ্ছে, প্রথমেই যেটা আসছে সেটা হচ্ছে মার্ক্সবাদী ইতিহাস চিন্তার কাব্যিক পুনর্লিখন, এই বিষয়টা রয়েছে, যেখানে ফেব্রুয়ারি বিপ্লব, তার ভাঙন, ইলিউশনের যে রূপান্তর এবং মার্ক্সের যে ফেমাস উক্তিগুলো, দ্য রেভলিউশন ইজ ডেড, লং লিভ দ্য রেভলিউশন, এই যে উক্তিগুলো এখানে মানে নতুনভাবে কাব্যিক দৃষ্টিতে পুনর্লিখিত যেন হয়েছে। সো এখানে উনি দেখানোর চেষ্টা করেছেন যে ইতিহাস কেবল ঘটনা নয়, বরং একটা ছেদ, একটা অসম্ভব এবং একটা পুনর্জন্মের এক ডায়ালেকটিক্যাল প্রসেস। এই বোধটাই যেন আমার মনে হয়েছে সেকেন্ড চ্যাপ্টারের ফোকাস বা কেন্দ্রবিন্দু।
এছাড়া এই চ্যাপ্টারে, সেকেন্ড চ্যাপ্টারে রয়েছে ভাষা, সিনট্যাক্স ও ছেদের রাজনীতি, যেখানে মার্ক্সের, আমি বলছিলাম একটু আগে যে মার্ক্সের দুটি বাক্য, দ্য রেভলিউশন ইজ ডেড, লং লিভ দ্য রেভলিউশন। সো যদিও আলাদা মুড, দুটো আলাদা আলাদা মুড সম্পর্কিত হলেও বিচ্ছিন্ন, এবং এই সিনট্যাক্সের ফাঁকে লেখকের যে বিপ্লবের যে অসম্ভবতা এবং তার মধ্যে একটা সম্ভাবনার দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বটাকে উনি খুব সুন্দরভাবে দেখিয়েছেন। এবং ভাষাতত্ত্ব, যুক্তি এবং ছেদ, এই সব মিলিয়ে এক যেন উচ্চমার্গীয় সাহিত্য রাজনৈতিক হারমোনিউটিক্স তৈরি করেছেন। হিক রোডাস অ্যান্ড হিক সল্টা, এই যে অভিধান থেকে যে কবিতার উত্তরণ, এইগুলো উনি দেখিয়েছেন। ঈশবের ফেবল থেকে উঠে আসা বাক্যাংশকে মার্ক্স যে বিপ্লবের আহ্বান হিসেবে ব্যবহার করেন, লেখক সেটিকে রূপান্তর করেছেন এইখানে গোলাপ, এইখানে নাচো। সো ঐতিহাসিক ইম্প্যারেটিভ থেকে যে একটা কাব্যিক ইম্প্যারেটিভ, এখানেই অধ্যায়ের আর কি, সেকেন্ড অধ্যায়ের আর কি মূল সৌন্দর্য। আর চতুর্থ আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে কবিতা ও বিপ্লব সমষ্টি বনাম এককের দিকে যেন এক যাত্রা। তো লেখক এখানে দেখিয়েছেন যে স্লোগান সমষ্টির, মানুষ যখন স্লোগান দেয় সেটা সমষ্টির স্লোগান, সকলের, কিন্তু কবিতা কিন্তু এককের। তবুও বিপ্লবের মুহূর্ত আসলে কবিতারই মুহূর্ত, যা এখনও অনাগত। এবং এখানে দারুণভাবে মিলেছে ল্যাঙ্গুয়েজ অফ থট এর সাথে ল্যাঙ্গুয়েজ অফ এভরিডে। এবং লেফিব্রের যে ধারণা আমি কোট করছি, দৈনন্দিন জীবনের ছন্দময়তা, এর সাথে যেন উনি এক দারুণভাবে মেলবন্ধন ঘটিয়ে দেখিয়েছেন। তার সাথে আমরা সেকেন্ড চ্যাপ্টারে পাচ্ছি যে সেলিম মল্লিকের কবিতার গভীর যে পঠন, স্পেশালি গোলাপের নাচ বা হাওয়া মোরগ এবং রংচটা গাধা সিরিজে স্পেশালি যে ক্যারেক্টারটা রয়েছে, চরিত্রটা, শ্যামল বৈদ্যের যে চরিত্রটা রয়েছে, যেখানে শ্যামল বৈদ্য যিনি হচ্ছে প্রতিদিনের অজ্ঞাত, অক্লান্ত, অকিঞ্চিৎকর শ্রমিক, তার ভেতরেই যে বিপ্লবের কবিতার বীজ লুকোনো রয়েছে সেটা দেখানো হয়েছে। এবং সেলিমের কবিতাকে মার্ক্সীয় ইতিহাস চিন্তার সাথে যুক্ত করে প্রতিদিনের যুক্ত করে লেখক দেখিয়েছেন। ফলে উনি যে মানুষের মধ্যে যে খুব সাধারণ মানুষের মধ্যে যে প্রতিদিনের যে ক্লান্তি এবং রিক্ততার মধ্যে দিয়েই যেন নিচে চলেছে গোলাপ, সেটা দেখিয়েছেন। এছাড়া এই চ্যাপ্টারে রয়েছে হেগেল বনাম মার্ক্সের কথা, হোয়াট ইজ অ্যান্ড হোয়াট শুড বি। সো হেগেলের ফিলোসফি অফ রাইট আর মার্ক্সের 18 ব্রুমেয়ার, এই যে উভয়ের মধ্যে যেন এক টানাপোড়েনের মধ্যে দিয়ে দাঁড়িয়ে রয়েছে লেখক, এবং লেখক দাঁড়িয়ে থেকে দেখিয়েছেন যে দারিদ্র্য, লিঙ্গ, জাতি, বর্ণ, শ্রেণী, এই সব কিছুর মধ্যে যেন একটা দ্বন্দ্ব, এবং সেই দ্বন্দ্বের ভেতরেই যেন একটা নৈতিকতার প্রশ্ন গড়ে উঠছে সেটা। এবং আরও একটি কনসেপ্টের কথা উনি বলেছেন, নৈতিক জীবন বনাম স্বভাব ধর্ম। সেখানে সিটলিচেক্টের যে আই এম প্রোনাউন্সিং ইট রং, সিটলিচেকেট এর যেটা উনি বলছেন যে নৈতিক জীবন বনাম স্বভাব ধর্মর যে কনসেপ্ট, সেইটাকে উনি তুলে ধরেছেন। সেই যে কূট, সেটাকে উনি লেখক কবিতার গোলাপ নৃত্যের আলোয় নতুনভাবে উনি পড়েছেন। এর সাথে এই চ্যাপ্টারের মধ্যে আছে সমসাময়িক পরিযায়ী শ্রমিকদের যে অন্তর্ভুক্তি। ফলে সেলিম মল্লিকের আর 2020 মের যেখানে উনি দেখিয়েছেন যে ভারতবর্ষ যে কোভিড পরিযায়ী শ্রমিকদের হাহাকার ও হাঁটা, এখানে যে একটা বিপ্লবের একদম সাম্প্রতিক চিত্র তুলে ধরেছিলেন, সেই জায়গাটার কথা উনি বর্ণনা করেছেন। ঐতিহাসিক বিপ্লব এবং সমসাময়িক শ্রমিক লড়াই যে একই সূত্রে বাঁধা, জগৎ চলছে, আমি কোট করছি, এই যে পুনরাবৃত্তি, এই অধ্যায়ের যেন স্পেশালি এই অধ্যায়ের যেন রাজনৈতিক শিরা উপশিরার মধ্যে দিয়ে বয়ে চলেছে। এছাড়া আরও পেয়েছি যে প্লাবন ভৌমিকের গোলাপ, ছাপোষা অথচ ব্যাকুল। সো প্লাবনের কবিতায় গোলাপকে যে গৃহস্থের
হলুদ ছাপোষা হিসেবে দেখা হলেও লেখক কিন্তু দেখিয়েছেন এর ভেতরেই যে এক ব্যাকুলতা, এক আকাঙ্ক্ষা, এক অদৃশ্য সম্ভাবনা রয়েছে, তার কথা উনি তুলে ধরেছেন। সো গোলাপ একদিকে যেমন দৈনন্দিন, অন্যদিকে কিন্তু এক অনন্ত সম্ভাবনার, অমূর্ত ধারণার প্রতীক এবং এক ডায়ালেকটিক্যাল অস্তিত্ব। সো এর সাথে যেন একটা প্রেম, একটা বিপ্লব, একটা ছাপোষামি, একটা যেন বোঝা যাচ্ছে একটা বলা যায় যে বহুমাত্রিক দ্বন্দ্ব, এটা কিন্তু দেখা যাচ্ছে। যেমন প্রেম, যৌনতা, ক্লান্তি, গেরহস্থালি, এই সব কিছুই কবিতার দেহে যেন মিশে যাচ্ছে। এবং পরমা মহাদেব বাবুর ঘরের যে রূপক, সেটাকে তুলে ধরেছেন যে গেরহস্থ মহেশ্বরের উপস্থিতি। এটাই প্রমাণ করে অ্যাকচুয়ালি বিপ্লবের গোলাপ দৈনন্দিনতা ও ট্রান্সেন্ডেন্স দুটোতেই যেন একটা শিকড় যে গাড়ে, তার কথা এখানে বলা আছে। এবং তারপরের যে চ্যাপ্টার, তৃতীয় চ্যাপ্টার, কঠিন গান ঘনিয়ে আসে। সো এই যে চ্যাপ্টারটার মধ্যে আমি পেয়েছি যে এক অসম্ভবতা এবং একটা প্রতারণার কথা, যেখানে লেখক দেখিয়েছেন যে কবিতা একসঙ্গে পড়া মানে কখনোই সত্যিকার একত্র হয়ে যাওয়া নয়, একত্র হওয়া নয়। একই শব্দে দুজনের পাঠ এবং অভিজ্ঞতা সর্বদা ভিন্ন হয়, যেটা আমরা ন্যাচারালি জেনে থাকি। এবং অসমাপ্ত থাকে কিছু জিনিসের বিচ্যুতি ঘটে, এবং পাঠের মধ্যেই যে এক ধরনের অনিবার্য প্রতারণা চলছে, একটা ফাঁকি চলে, একটা বিভ্রান্তি নিহিত থাকে, সেই কথাটা উনি তুলে ধরেছেন। এবং তার সাথে খুব দারুণভাবে তুলে ধরেছেন আমি এবং অপরের বিনিময় যোগ্যতার কথা। সো র্যাবোর আই ইস আনাদার থেকে উনি ক্রিস্টাবোর স্ট্রেঞ্জার্স টু আওয়ারসেলভস এবং কামুর দ্য স্ট্রেঞ্জার, সবখানেই যেন নিজের ভেতরকার এক অন্য সত্তার উনি অপ্রত্যাশিত উন্মেষ উনি তুলে ধরেছেন। এবং লেখক দেখিয়েছেন যে পাঠের ভেতরে আমি এবং নিজের ভেতরের অপর হয়ে উঠি, এবং সেই রূপান্তরই যেন এক ধরনের হিংসা, সেটাই এক ধরনের ঋণ, সেটাই যেন অসহনীয় নৈকট্য। সো এইসব কাহিনী থার্ড চ্যাপ্টারে আমি পেয়েছি। এবং শারীরিক প্রেম বনাম একটা যে ভাষার প্রেম, সেই বিষয়টা সম্পর্কেও আমরা জানতে পারি। এই অধ্যায়ে মেনলি স্পষ্ট হচ্ছে যে শারীরিক শৃঙ্গারের পূর্ণতা হয়তো অনুপস্থিতিকেই বোঝায়, কিন্তু ভাষার বা কবিতার ভেতরে যে এমন এক নৈকট্য ঘটে যায় যা শরীরের থেকেও অধিক তীব্র, কথা উনি বলেছেন। এবং এই নৈকট্য যে অসহনীয়, কারণ ভাষা প্রেম সর্বদাই যেন একটা দ্বন্দ্বের মধ্যে চলে, একটা প্রশ্ন তুলে ধরে, একটা হিংসার জন্ম দেয়। এর সাথে আরও পাচ্ছি যে কবিতা যেন মনে হচ্ছে যেন উনি তুলে ধরছেন হিংসা এবং ঋণের একটা অন্তঃস্থল, যেখানে পাঠ পরিণত হচ্ছে অপরিশোধযোগ্য ঋণের এক স্থানে। কবিতার সঙ্গে সম্পর্ক কোনো দিনই উনি বলেছেন যে কবিতার সাথে যে সম্পর্ক, সেটা কোনো দিনই নিষ্কলুষ প্রেম হতে পারে না, বরং সেটা হিংসা, অমিলন, ঋতু জ্বালা, ব্যর্থতা সব কিছুকে তুলে ধরে। কবিতা প্রেমিককে প্রতারিত করে, আর সেই প্রতারণাই কবিতার গভীরতম শক্তি। সো এটা খুব খুব সুন্দরভাবে উনি তুলে ধরেছেন। এছাড়া উনি তুলে ধরেছেন যে অস্তিত্বের মেটাফিজিক্স, যেমন মাতৃগর্ভ থেকে মৃত্যু পর্যন্ত, এবং শেষ অংশে যে আত্মসত্তা, মাতৃগর্ভ, পাখির ডানা, লতার কাঁথা, মৃত্যু সব মিলিয়ে যেন উনি একটা আর্কিটিপিক্যাল যে চক্রের মধ্যে স্থাপিত হচ্ছে, সেই জিনিসটাকে উনি তুলে ধরেছেন। কবিতা যেন
কেবলমাত্র ভাষা নয়, বরং জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবটাই যে একটা অন্টোলজিক্যাল অভিজ্ঞতার একটা প্রতিচ্ছবি, সেটা তুলে ধরার চেষ্টা করেছেন এবং তার সাথে দেখিয়েছেন সমসাময়িকতা এবং অবিনশ্বরতার কথা, যেখানে বই খোলার মুহূর্তে যে নতুন বায়ুমণ্ডল জন্ম নেয় তা দেখায় যে কবিতা পাঠ আসলে সময়ের সীমার ভেতরে নয়, বরং সময়ের অতিরিক্ত এক পরিসর। এবং আমি কোট করছি যে দেখা হয়ে যাবে ঠিক যতবার গ্রন্থ খুলবে। এই যে উক্তি, এই উক্তিটা যেন কবিতার অনন্ত প্রত্যাবর্তনের দিকেই ইঙ্গিত করে। আর আর আমি কিছু জিনিস লক্ষ্য করেছি এই চ্যাপ্টারে, যেমন শব্দ যেন একটা দেহের মতো, যে ভিন্ন ভিন্ন আকাশে যেন ফাটে। তো শব্দ মানে একই সঙ্গে দুই পাঠকের ভেতরে যেন ভিন্ন রূপে জন্ম নিচ্ছে, ফলে শব্দ কিন্তু একই সঙ্গে একত্র এবং ভিন্ন, স্পর্শাত্মক অথচ অদ্বিতীয়। লেখক এখানে শব্দের যে অন্টোলজিক্যাল বহু বচনতাকে চিহ্নিত করেছেন, সেটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এছাড়া অপরের সঙ্গে যে অসহনীয় নৈকট্য, সেটাও তুলে ধরেছেন। এই অধ্যায়ে সবচেয়ে শক্তিশালী আমার মনে হয় পয়েন্ট বা সুর বলা যায়, সেটা হলো পাঠ আমাদের এমন একটা নৈকট্যে নিয়ে আসে। যখন আমরা পড়ি, বই পড়ার মধ্যে দিয়ে যেন আমরা এমন একটা নৈকট্যে চলে আসি, যখন যেন মনে হয় যে যা প্রেমিকরা আসলে সহ্য করতে পারে না। একত্র পাঠ মানেই অসহনীয় মিলন ও একই সাথে অনির্বাচার্য বিচ্ছেদ, সেটার কথা উনি তুলে ধরেছেন। এছাড়া অধরা অপর এবং শূন্যতার সাথে যে যুদ্ধ, সে কথাও উনি বলেছেন। অধ্যায়টি মেনলি আমাদের এই যে থার্ড চ্যাপ্টারটি মেনলি শূন্যতার সাথে যে যুদ্ধ, সেটার কথাও বলছে। শব্দ, প্রেম, অপরতা সবই যেন প্রতারক, এগুলো যেন প্রতারক, সবই যেন অধরা। পাঠ হলো এমন একটা ক্রিয়া যা আমাদের শূন্যতা, অনির্বাচকতা এবং সব কিছুর একটা বিচ্ছিন্নতার সাথে আমাদের মুখোমুখি যেন দাঁড় করিয়ে দেয়। এছাড়া আরও লাস্ট আমি একটা পয়েন্ট আমি এই চ্যাপ্টারে লক্ষ্য করেছি, সেটা হচ্ছে একটা দার্শনিক ঘনত্ব এবং তার সাথে একটা সাহিত্যিক আভা। স্পেশালি র্যাবো খ্রিস্টে বা কামু, বিনয় মজুমদার সবই যেন এই চ্যাপ্টারের মধ্যে মিলে গেছে। ফলে এই চ্যাপ্টারটি কেবলমাত্র যেন এক সাহিত্য নয়, বরং দর্শন, মনস্তত্ত্ব এবং অস্তিত্ব তত্ত্বের যেন একটা সমাহার হয়ে উঠেছে। এবং তারপরের যে চ্যাপ্টার, ফোর্থ চ্যাপ্টার, মৃত্যুর অচেনা শীতল মুখ, এই যে ফোর্থ চ্যাপ্টারে আমি কি পেয়েছি? ফোর্থ চ্যাপ্টারে আমি পেয়েছি যে একটা নন কনসেপচুয়াল পারসেপশন। কিসের? সেটা দর্শন এবং মৃত্যুর অভিজ্ঞতা। এই যে চ্যাপ্টারের শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে গঙ্গেশ, অন্নভং এবং দিনাঙ্গ ইত্যাদি ন্যায় দর্শনের আলোচনার মাধ্যমে মৃত্যু অভিজ্ঞতাকে নির্বিকল্প প্রত্যক্ষ হিসেবে ধরার চেষ্টা করেছেন লেখক। মৃত্যু এখানে কোনো ধারণাগত জ্ঞান নয়, বরং এখানে এক আকস্মিক মৃত্যু, আঘাতময় সংবেদন, যেখানে ভাষা বা বিশেষণের মানে কোনো অবকাশ নেই। বন্ধুর মায়ের মৃত্যু সংবাদ পাওয়া থেকে শীতল মৃত্যু মুখ স্পর্শ পর্যন্ত, আমি কোট করছি, অকাট্য আকারা এবং রিফ্লেকটিভ যে একটা মুহূর্ত কাজ করছে, সেটা একটা খুব সুন্দরভাবে একটা উদাহরণ উনি দাঁড় করিয়েছেন। এবং শীতলতার একটা মেটাফিজিক্স উনি দেখিয়েছেন, যেখানে যিনি মারা যাচ্ছেন সেই মৃতার মুখের যে শীতলতা শুধু বরফের ঠান্ডা নয়, কিন্তু এটা একটা অসংবেদনের মানে অনুভূতি, উনি বলছেন অনুভূতি, যা কিনা সংবেদনকে অতিক্রম করে এমন এক অন্টোলজিক্যাল স্তরে চলে যায়।
সো যেটা একটা আমাদের মধ্যে যে সংবেদনশীলতা আছে সেটাকে অতিক্রম করে একটা নতুন অন্টোলজিক্যাল স্তরে পৌঁছে যাচ্ছে। এবং কিটসের ফ্রেজ যেটা কোল্ড প্যাস্টোরাল, সেখান থেকে শুরু করে শক্তি চট্টোপাধ্যায়, জীবনানন্দ দাশ পর্যন্ত সব কিছুর মধ্যে দিয়ে উনি এই শীতলতার কনসেপ্ট, যেখানে মৃত্যু কেবলমাত্র চিহ্ন মাত্র নয়, বরং জীবনের স্থায়িত্ব এবং চিরন্তরের মর্মণ অনুরণন, সেটাকে উনি তুলে ধরেছেন। তার সাথে এই চ্যাপ্টারে আমি আরও পেয়েছি জীবন এবং মৃত্যুর অন্তর্লীন বিনিময়। যেমন উনি হচ্ছে দেবারীতি মিত্রর যে একটা ভাবনার পুনর্গঠন দিয়েছেন, আমি ফ্রেজটাকে কোট করছি, উই হ্যাভ লস্ট ডেথ। সো এই যে ভাবনাটাকে উনি যেন পুনর্গঠন করে দেখিয়েছেন, যে উনি বলেছেন, লেখক বলেছেন যে আমরা মৃত্যু হারিয়েছি কারণ তাকে আমরা জীবন অভিজ্ঞতার ভেতরে টেনে এনেছি, আমাদের সাথে আরও বেশি করে ঘনিষ্ঠ করে ফেলেছি। সো মৃত্যু তাই কেবল সমাপ্তি নয়, বরং জীবনের পূর্ণতার একটা অনিবার্য উপাদান বলা যায়। আচ্ছা, এর সাথে উনি শক্তি চট্টোপাধ্যায়ের কবিতায় যে মৃত্যুর ভেতরে জলের যে আকাঙ্ক্ষা, এবং জীবনানন্দে মৃত্যুর ভেতরে যে একটা যে নীরব তৃপ্তি, এই যে দুটো বিপরীত কিন্তু কনসেপ্ট, অথচ একটা সমান্তরাল যে অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স, সেটার কথা উনি তুলে ধরছেন, যেখানে মৃত্যু জীবনের এক গভীর বিনিময়কে প্রকাশ করছে। সো এটা রয়েছে। তার সাথে রয়েছে একটা গার্হস্থ্য এবং মৃত্যুর যে একটা মিলন, সেই জায়গাটাও আসছে। যেমন ঘর, উনি বলছেন যে ঘর, উঠোন, পুরনো আসবাব, কাপড়, থালা বাটি, পোর্টেবল টিভি, সব কিছু মৃত্যুর মুহূর্তে যেন একটা নতুন আলোয় উনি দেখছেন, সে কথা উনি বলছেন। মৃত্যু এখানে পরিবার, সংসারের স্মৃতি এবং তার সাথে গার্হস্থ্য মায়ার সাথে জড়িয়ে রয়েছে। ফলে মৃত্যু একাধারে যেমন মেটাফিজিক্যাল অভিজ্ঞতা, এবং তার সাথে একটা গার্হস্থ্য সাংস্কৃতিক প্রতিফলন ঘটেছে। তার সাথে এই চ্যাপ্টারে আরও আছে যে একটা অপর বনাম একটা বলা যায় যে অন্যত্বের একটা অভিজ্ঞতা, দ্য ইনফিনিটলি আদার, দ্য কনসেপ্ট অফ আদার, সেইটাও কিন্তু উনি এখানে তুলে ধরেছেন, যেখানে উনি বলার চেষ্টা করেছেন যে মৃত্যু কেবল অপর নয়, বরং অপরিমেয় অপর, দ্য ইনফাইনাইটলি আদার। সো মৃত্যু অভিজ্ঞতার মুখোমুখি হয়ে আমি কিভাবে নিজের ভেতরের আমিটাকে নতুন করে আবিষ্কার করি, আমি কোট করছি, আমার মধ্যে অন্য আমি যেন জেগে ওঠে, সেটাই উনি দেখিয়েছেন। সো এখানে দর্শন, সাহিত্য, অস্তিত্ববোধ যেন একসাথে মিশে গেছে। র্যাবো, ব্লাশো, জীবনানন্দ, শক্তি এবং কিটস সকলে মিলে যেন দেখিয়েছেন যে সকলের কনসেপ্টকে উনি তুলে ধরেছেন, যেখানে মৃত্যু, অপরতার যে একটা বহুরূপী প্রতিস্বর, সেটাকে ফুটিয়ে তুলেছেন। এবং লেখক বরাবরই স্বীকার করেছেন যে ভাষার যে স্বীকার করছেন যে অভিজ্ঞতা, আমাদের যে বিভিন্ন বিষয়ে যখন অভিজ্ঞতা হয়, সেই অভিজ্ঞতাকে ধরে রাখা যায় না কোনো বিশেষ্য বা বিশেষণের মাধ্যমে। সো একটা ভাষার সীমা বা অতিরিক্ততা, সেই জিনিসটাকে উনি তুলে ধরেছেন। অর্থাৎ মৃত্যু যেন উনি বলতে চাইছেন যে মৃত্যু যে অভিজ্ঞতা, সেটা ভাষার অতিরিক্ত, তবুও কিন্তু কবিতা এবং দর্শনের মধ্যে দিয়েই তা আমরা বারে বারে অন্বেষণ করি বা আমাদের অন্বেষণ করতে হয়। এবং মৃত্যু যেন একটা পূর্ণতার সমাপনী। সো মৃত্যু যেন এখানে অস্তিত্বের সমাপনী ক্ষণ নয়, বরং মৃত্যুকে উনি দেখিয়েছেন জীবনের পূর্ণতা আদায়ের এক উপায় হিসেবে। এবং আমি কোট করছি যে মৃত্যুর ভেতর দিয়ে জীবন তার পূর্ণতা আদায় করে তবেই ছাড়ছে। এই যে বাক্য, এই বাক্যটা যেন জীবন দর্শনের এক চূড়ান্ত তত্ত্ব হয়ে উঠেছে। আচ্ছা, এর পরের যে চ্যাপ্টার 5 নম্বর যে চ্যাপ্টার, সেটা হচ্ছে মৃতের হাত ধরতে হবে।
এই যে চ্যাপ্টার, এই এই চ্যাপ্টারে আমি যেগুলো পেয়েছি সেটা হচ্ছে শ্মশানকে জীবনের যে মঞ্চে রূপান্তর করে উনি তুলে ধরেছেন। মৃত্যুর জায়গা শ্মশান, এখানে কেবল বিলাপের স্থান নয়, এটা মানে শ্মশান কেবলমাত্র বিলাপ করার জায়গা নয়, বরং এক বৃহৎ জীবনের মেলা, এটাই উনি মানে বোঝানোর চেষ্টা করছেন। মানুষ, কীর্তন, তাস, মদ, ভাতের হোটেল, মাংসের ঝোল সব মিলিয়ে যেন শ্মশান জীবনের উল্লাসে ভরে ওঠে, উল্লাসে ভরে যায়। মৃত্যু যেন এক প্রান্তিক রঙ্গ, আর শ্মশান যেন হয়ে উঠছে একটা সামাজিক থিয়েটার, যেখানে জীবন মৃত্যুর দ্বন্দ্ব একাকার হয়ে যাচ্ছে। এবং এর সাথে উনি এই চ্যাপ্টারে দেখিয়েছেন যে শিবু চরিত্রের যে একটা প্রতীকী উপস্থিতি, সেটা শিবু যেমন একাধারে মরা বহনকারী এবং কীর্তনের অংশগ্রাহী এবং টুকটুকি চালক, এবং শিবু কিন্তু অন্য ধারে বেঁচে থাকার এক অদ্ভুত শক্তি। শ্মশানকে যে হাতের চাতুর্যে সামলায়, সে সামলায় তাতে তাতে কিন্তু মৃত্যু তার কাছে একটা নৈমিত্তিক রুটিনের মতো। শিবু কিন্তু আসলে গ্রামীণ বাস্তবতার এক, বলা যায় যে আর্কেটাইপ হয়ে গেছে, যেখানে মৃত্যু কিন্তু কোনো ট্র্যাজেডি নয়, বরং দৈনন্দিন জীবনের অংশ মাত্র। এবং জীবন মৃত্যুর মধ্যে যে একটা দ্বৈততার অপলুপ্তি ঘটেছে, সেটাও উনি এই চ্যাপ্টারে দেখিয়েছেন, যেখানে উনি বলছেন যে মরা দেহের পাশে বসে থাকা মানুষ, কীর্তন, মদ, খাওয়া দাওয়া, গাঁজা, বিস্কুট সব কিছুই কিন্তু একই সাথে চলছে। যে ডেড বডি পড়ে রয়েছে, অথচ তার পাশে কিন্তু মানুষ যারা নিয়ে গেছে তারা কিন্তু এ ধরনের কিছু তাদের চলছে, সেটা উনি বলছেন। সো লেখক লিখছেন, এবং আমি কোট করছি বিষয়টা, যে শোক, তাপ, দুঃখ, বিরাগের কোনো ব্যাপারই নেই, প্রান্তর জুড়ে শুধু জীবন আর জীবন। সো এখানে যে মৃত্যুর যে কনসেপ্ট, সেটা যেন জীবনেরই এক রঙ্গরসাত্মক সম্প্রসারণ। এছাড়া রয়েছে নারী মৃতদেহের চিত্রায়ন এবং শরীরের যে রাজনীতি, সেই বিষয়টা। যেমন উনি দেখাচ্ছেন যে একটা 30 বছরের সদ্য বিবাহিতা মৃত নারীর বর্ণনা, তার আলতারাঙা পা, তার কপালে চন্দন, বুকের ভরাট, সব কিছু, মানে জীবনের যে উল্লাস এবং তার সাথে মৃত্যুর শূন্যতার যে দ্বন্দ্ব, সেটাকে একই সাথে যেন ধারণ করছে। সো মৃত্যুর ভেতরেও যে একটা যে যৌবন, উচ্ছ্বাস জীবন্ত হয়ে থাকে, যা পাঠককে সাইমনটেনিয়াসলি মোহিত করে তুলেছে এবং আতঙ্কিত করে তুলেছে একই সাথে। সো লৌকিক এবং আধ্যাত্মিক দ্বন্দ্বকেও উনি এই চ্যাপ্টারে দেখিয়েছেন। যেমন কালী মন্দিরের পূজারী, হুল্লোড়ে কীর্তন বা মদের পাত্র বা কুকুরের চাট নিয়ে কাড়াকাড়ি করা, এই সবই কিছু উনি উদাহরণ দিয়েছেন। সো এটা যেমন একদিকে একটা লোকজ সংস্কৃতির যে বলা যায় যে ইথনোগ্রাফিকে ফুটিয়ে তুলছেন, তার সাথে কিন্তু যে মৃত্যুর যে একটা স্যাক্রেড, যে প্রোফেন একসাথে থাকার যে অসাধারণ চিত্র, সেটাকেও কিন্তু মানে তুলে ধরা হয়েছে। এবং তার সাথে রয়েছে লেখকের আত্মপ্রক্ষেপণ এবং অস্তিত্ব নিয়ে যে আতঙ্ক, সেই বিষয়টা নিয়ে। যেমন উনি বলছেন যে হঠাৎ তার বাবাকে দেখা এবং নিজের চিতার মানে বাবাকে দেখে নিজের চিতার কল্পনা করে নেওয়া এবং চোখ বন্ধ করে দেওয়ার যে একটা আকুতি, সেটা যেন লেখক নিজেকে মৃতদের সাথে একই যেন সমতলে দাঁড় করিয়ে দিয়েছেন, এবং মৃত্যুকে দেখার বাইরে গিয়ে নিজের মৃত্যুর যেন একটা রিহার্সাল উনি করে ফেলছেন, বা রিহার্সালের একটা দৃশ্য যেন হয়ে উঠছে ওনার মনের মধ্যে। সো তার সাথে রয়েছে একটা ভয়, একটা ভাঙন, একটা শরীরতত্ত্বের কথা, যেখানে কাকার পোড়া নাভি জলের তলায় তলিয়ে যাচ্ছে। এই যে বর্ণনা, এই বর্ণনা সময় এবং শরীরের যে চূড়ান্ত ক্ষয় মুহূর্তকে তুলে ধরছে। এবং আমি কোট করছি যে হাড়ের গর্ত দিয়ে সময়ের সনসন বয়ে যাওয়া, এই যে কথাটা, বাক্যটা, এইটা যেন একটা শক্তিশালী, একটা ভয়ঙ্কর, একটা শারীরিক মেটাফিজিক্যাল ইমেজ উনি তুলে ধরেছেন। এবং তার সাথে আরও একটা জিনিস
যেটা আমি পাচ্ছি শেষের দিকের যে লাইনগুলো কোট করছি, মৃত্যু তাকে ধার দিয়েছে যেটুকু। এই যে মৃত্যু তাকে ধার দিয়েছে যেটুকু, এই যে কথাটা, মৃত্যুকে শুধু শেষ নয়, মৃত্যুকে শুধু শেষ নয়, বরং সময়ের অনন্য ঋণদাতা হিসেবে যে উনি দেখিয়েছেন, সেটা একদম চ্যাপ্টারের শেষের দিকে আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া আরও একটা জিনিস আমার মনে হয়েছে, সেটা হচ্ছে মৃত্যু এখানে জীবনের ঋণদাতা এবং একই সাথে সীমারেখারও একটা টেনে দিচ্ছে, যা কিনা মানুষকে টেনে নিয়ে যাচ্ছে তার অনিবার্য পরিণতির দিকে। আচ্ছা, তার পরের যেটা তার 6 নম্বর যে চ্যাপ্টার রয়েছে, 6 নম্বর চ্যাপ্টারের নাম হচ্ছে নীরবের সঙ্গে বোঝাপড়া। সো এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারে যে পয়েন্টগুলো আমি পেয়েছি সেটা হচ্ছে ব্যক্তিগত শোকের যে একটা কাব্যিক বয়ন। যেমন উনি বাবার মৃত্যু যে কেন্দ্রীয় ওনার অভিজ্ঞতা হলেও, কেন্দ্রীয় মেন ফোকাস হলেও ওনার লেখক কিন্তু কেবলমাত্র শুধুমাত্র ব্যক্তিগত শোককেই দেখিয়েছেন তেমনটা নয়। এখানে শোককে উনি সামষ্টিক একটা, বলা যায় যে দার্শনিক এবং মহাজাগতিক মাত্রায় উনি প্রসারিত করেছেন। শোককে তিনি একজন থেকে বহুজনের মৃত্যুর সাথে একটা কানেকশন করেছেন এবং উনি ব্যাখ্যা করে দেখিয়েছেন যে মৃত্যুর ভেতরে যে সম্পর্কগুলির মৃত্যুর ঘটে, আমাদের একটা হচ্ছে ফিজিক্যাল ডেথ ঘটছে, আরও কিছু হয়, বহু আমাদের রিলেশনেরও মৃত্যু ঘটে, যে জিনিসটা উনি কিন্তু একটা আধুনিক শোক তত্ত্বে একটা মৌলিক, আমার মনে হয় একটা যে র্যাডিক্যাল এক্সপিরিয়েন্সের কথা উনি ব্যাখ্যা করেছেন। সো এছাড়া এই চ্যাপ্টারে 6 নম্বর চ্যাপ্টারে গ্রাম, প্রকৃতি এবং স্মৃতির দৃশ্যতত্ত্ব পাওয়া যায়। ফর এক্সাম্পল মাছওয়ালির হাক, জনহীন প্রদোষপথ, শ্মশানঘাট, এইসব এইসব জিনিসগুলো, এইসব জিনিসের যে পিকচারগুলো যেন শোককে একটা স্থান এবং প্রকৃতির সাথে যে বেঁধে দেওয়ার যে বিষয়টা, সেইটা কিন্তু উনি দেখিয়েছেন। এছাড়া একটা বলেছেন যে উনি দেরিদার কনসেপ্ট ওয়ার্ল্ড টিয়ারের যে ধারণার প্রয়োগ ঘটিয়ে দেখিয়েছেন, যেখানে লেখক দেরিদার ইনফাইনাইট টিয়ার এবং ওয়ার্ল্ড টিয়ারের যে তত্ত্বকে ব্যবহার করে দেখিয়েছেন যে কিভাবে শোক ব্যক্তিগত হলেও তার ভেতরে যে বিশ্ব আছে, তার ভেতরে সংসার এবং নিসর্গকে ধারণ করতে পারে, সেই জায়গাটা উনি দেখিয়েছেন। এবং দার্শনিক রেফারেন্স, এই যে তার যেই দার্শনিক চিন্তাভাবনাটা, এটা কিন্তু একেবারেই বলা যায় যে আন্তর্জাতিক ওনার যে চিন্তার প্রেক্ষণকে তুলে ধরে, প্রেক্ষিতকে একেবারে বসিয়ে দিচ্ছে রিডার্সদের মাইন্ডের মধ্যে। এছাড়া যে শোকের যে একটা দ্বৈত গতি, একটা অনুভূতি, একটা অন্তর্ভুক্তি হচ্ছে, আর একটা হচ্ছে বহির্ভুক্তি হচ্ছে, সেই জিনিসটাও উনি দেখিয়েছেন। যেমন মৃতজনকে আমরা অন্তরে ধারণ করছি, এটা যেমন একটা ইন্ট্রোজেকশন, তেমনি আবার সেই যে মৃতজন যিনি মরে যাচ্ছেন, তিনি কিন্তু চিরকাল অপরই হয়ে থাকছেন। সো এটাও কিন্তু একটা কনসেপ্ট অফ ইনকর্পোরেশন। এই জিনিসগুলো উনি দেখিয়েছেন। এই যে একটা দ্বৈত অভিজ্ঞতা, শোক যেমন একটা অসহ্য বিষয়, তেমনি অপরধারে কিন্তু একটা সৃজনশীল বিষয়। সো সেই জিনিসটাই উনি কিভাবে হচ্ছে সেটা উনি দেখাচ্ছেন। তাছাড়া গীতার উদ্ধৃতি এনেছেন উনি মন্ত্র উচ্চারণের মাধ্যমে। ওই যে বায়ুর গন্ধা নির্বাসয়ার যে মন্ত্রটা, সেটা উনি উদ্ধৃত করে লেখক মৃত্যুকে পুনর্জন্মের সঙ্গে একটা যুক্ত করেছেন। ফলে মৃত্যু হয়ে উঠেছে এক অন্তিম, ওনার কাছে উনি তুলে ধরেছেন যে একটা মৃত্যু একটা অন্তিম বিচ্ছেদ নয়, বরং এক রূপান্তরের প্রক্রিয়া, যেখানে শ্মশান ঘাটের আচার থেকে একটা দার্শনিক প্রশ্নে যেন আমরা রিডারদের সামনে তুলে ধরছেন। সেখানে উনি দেখাচ্ছেন যে বাবার দেহে চন্দন, ঘি, মধু মাখানো হচ্ছে, এই যে একটা ব্যক্তিগত বর্ণনা, এর সঙ্গে সঙ্গে যেন
উনি উনি পরিণত করছেন যেন একটা দার্শনিক অনুসন্ধানে। উনি একটা কোয়েশ্চেন করছেন যে মৃত্যু কি পুনরাভিনয়, মানে রিএনাক্টমেন্ট, অন্য সকল মৃত্যুর কি রিপিটেশন? সো এই যে প্রশ্ন, এই প্রশ্নটি এই প্রশ্ন লেখাটি আর কি লেখককে সাধারণ শোক বিবরণ থেকে একটা তাত্ত্বিক গভীরতায় নিয়ে যাচ্ছে, এবং মৃত্যুর স্বাদের যে উনি অন্বেষণ করেছেন সেটাও দেরিদার কোটকে উদ্ধৃত করে উনি বলেছেন যে দেরিদাকে উদ্ধৃত করে লেখক বলেছেন যে মৃত্যু দ্য টেস্ট অফ ডেথ নয়, বরং দ্য টেস্ট ইন ডেথ। সো একই সাথে এই কথার বলার মাধ্যমে উনি যে ভিন্নতা, মৃত্যুর অভিজ্ঞতাকে যে অদ্বিতীয় ও কখনোই পূর্ণরূপে উপলব্ধিযোগ্য নয় সেটা বলেই উনি প্রমাণ করার চেষ্টা করেছেন। এর সাথে এই চ্যাপ্টারে রয়েছে অপর ও আমির সম্পর্কের ভিত্তি, সেটা হচ্ছে চোখের জল এখানে শুধু আবেগ নয়, বরং জগতের সাথে আমাদের অন্টোলজিক্যাল সম্পর্কের যে ভিত্তি সেটা দেখিয়েছেন। অশ্রু হয়ে উঠছে, আমি কোট করছি, অশ্রু হয়ে উঠছে আদি স্মৃতি, আদি মৃত্যুর চিহ্ন, যা জন্ম ও মৃত্যুর সঙ্গস্থল। সো সম্পর্কের ক্ষণস্থায়ী অথচ যে গাঢ় টান সেটা দেখানো আছেন। উনি প্রতিবেশী, আত্মীয়, গ্রামীণ মানুষদের আচরণে উনি বোঝানোর চেষ্টা করেছেন যে মৃত্যু কিভাবে সামাজিক সম্পর্কের যে বুনন সেটাকে প্রকাশ করে, এবং অথচ শেষ পর্যন্ত প্রতিটি মানুষ, প্রতিটি সত্তা থাকে একা, এবং আমি কোট করছি যে সবাই একা, নিজের মতন একা। সো অস্তিত্ববাদী একাকিত্ব এবং ব্যথার যে অনির্দিষ্টতা সেটা উনি দেখিয়েছেন। যে ভেতরের ট্যাপ কখনো বন্ধ হয় না, উনি বলছেন যে ভেতরের ট্যাপ কখনো বন্ধ হয় না, ব্যাখ্যাতীত, কান্না নিরর্থক অথচ অপরিহার্য। সো এইটি যে কামু বা কিরকেগারের যে বলা যায় যে অস্তিত্ববাদী শূন্যতার সাথে যে মেলানো যায়, যেখানে উনি মিলিয়ে দেখিয়েছেন যেখানে ব্যথার কোনো মানে নেই, কিন্তু সেই আর কি জীবনের সত্য, এই বিষয়টা আর কি তুলে ধরেছেন। এবং লাস্ট যে চ্যাপ্টার এপিফেনি সম্পর্কে আমার কি মনে হচ্ছে সেটা আমি বলছি। এখানে উনি দেখিয়েছেন যে শুরু করছেন যে জিরাফের দৃষ্টি এবং সূর্যের ক্ষয় এর মাধ্যমে এটা যেন একটা অস্তিত্বের রূপক হয়ে দাঁড়িয়েছে, যেখানে জিরাফ মাথা উঁচিয়ে শেষ সূর্যের খোঁজ নেওয়া মানে সময়ের অবশিষ্ট পরিমাপকে বোঝাচ্ছে, এবং মানুষের জীবনেও একইভাবে সূর্যাস্তমুখী, যে শেষ আলোতেই ধরতে যায়, অথচ সেই আলো আমাদের হাতছাড়া, সে আমাদের হাতে নেই, সে কথা উনি বলেছেন। এবং উনি মায়ের মন্তব্যকে তুলে ধরেছেন, দেহের ক্ষয় বনাম জ্ঞান চর্চার ব্যর্থতার কথা বলেছেন, জেঠুর জীবনচিত্রর কথা বলেছেন, যে জেঠুর জীবনচিত্র আসলে জ্ঞানের সঞ্চয়কে মৃত্যুর কাছে পরাজিত হতে দেখা, এই কথাগুলি উনি বলেছেন। তার সাথে বলেছেন যে জ্ঞান, শিল্প, রাজনীতি সব কিছুই যেন চূড়ান্ত সমাপ্তি দেহের ভাঙনে মাধ্যমে, এবং তার মায়ের মন্তব্যের যে অস্তিত্ববাদী একটা রিমাইন্ডার উনি খুঁজে পাচ্ছেন, যেখানে তিনি বলছেন যে ফলন্ত গাছ একদিন জীর্ণ হবে, এবং বাবার স্বপ্ন দৃশ্য যে মৃত্যুর মধ্যেও বাঁচার আকাঙ্ক্ষা, এবং বাবার কুঁকড়ে যাওয়া দেহে অদম্য বাঁচার বাসনা, এ যেন একটা অস্তিত্বের এপিফেনি। স্বপ্নে দেখা বাবা বাস্তবের মৃত্যুকে অস্বীকার করে, এখানেই কিন্তু জীবনের গভীরতম প্যারাডক্সটা ঘটছে, যেখানে প্রকৃতির সমান্তরালতা, মৃত্যু এবং উৎসবের সহবস্থান, বাবার
নিঃশেষতার পাশে নবান্ন, উলুধ্বনি, খেলার শব্দ সব কিছুকে উনি দেখিয়েছেন। শোক এবং আনন্দের একটা দ্বৈত উপস্থিতির কথা উনি বলেছেন। উনি দেখিয়েছেন যে মৃত্যু ব্যক্তিগত অথচ জীবন সার্বজনীন। তার সাথে এই চ্যাপ্টারে উনি দেখিয়েছেন যে জ্যাঠামশাইয়ের দেহ এবং সময় চেতনা নিয়ে একটা কথা উনি তুলে ধরেছেন, যেখানে জ্যাঠামশাই তার শুকনো চামড়া বা নির্লিপ্ত দৃষ্টি, দেহের বাইরের যে সময় এবং ভেতরের সময় যে ব্যবধান সে কথায়, এবং উনি প্রশ্ন তুলে বলেছেন দেহ কি শুধুই জৈব নাকি তার ভেতরে অন্য এক অভ্যন্তরীণ কাল বিদ্যমান। সো এবং তার সাথে আমির যে অবস্থান, আমি মানে এখানে কিন্তু মানে আমি এখানে কর্তা নয়, আমি হচ্ছে দ্রষ্টব্য। শরীর ক্ষয়ে যেতে যেতে আত্মসত্তা নির্মিত হচ্ছে অন্যের দৃষ্টির মধ্যে দিয়ে। এই যে স্থানান্তরে আমিকে অনায়াসে অন্যের জ্ঞাতব্যে পরিণত করছে, সেটাকে উনি দেখিয়েছেন। তার সাথে দেখিয়েছেন যে একদিকে জীবনানন্দের আকাঙ্ক্ষিত স্থবিরতা, অন্যদিকে ধ্যানমগ্ন প্রশান্তির কথা। লেখক এই যে দুইয়ের টানাপোড়েন থেকে একটা প্রশ্ন করে বসেছেন। উনি প্রশ্ন করেছেন যে স্থবিরতা কি যুক্তির সীমানা মুছে যায়? স্থবিরতায় কি যুক্তির সীমানা মুছে যায়? নারী অভিজ্ঞতা, ছায়া এবং সংসারের চক্র দেখাতে গিয়ে উনি বলেছেন যে মেজ পিসিমার নীরব হয়ে ভাত খাওয়া, এইটা যেন একটা জীবনের সংজ্ঞাবোধকে তুলে ধরছে, জীবনের সংজ্ঞা কে দেখাচ্ছে, যেন প্রতিটি গ্রাস যেন নিঃশব্দে একটা আত্মজিজ্ঞাসা করছে, এই কি জীবন? সো সংসারের পুনরাবৃত্তি, যেটা লিচু গাছের নিচের লাজুক কিশোরী থেকে যেন এক সংসারী বৃদ্ধা, এটা তিনি দেখাচ্ছেন। আসলে যে এই সময়ের যে বৃত্তাকারতার যে প্রকাশ, সেটা ফুটে উঠেছে, এবং এপিফ্যানি যেন যেটা বুঝি আর কি, ক্ষুদ্র মুহূর্তে মহাজাগতিক উপলব্ধি। লেখক যেটা তুলে ধরেছেন সেটা হচ্ছে ছোট্ট ঘটনার মধ্যে দিয়ে একটা মানে একটা হঠাৎ অমুক সত্য উদ্ভাসিত হওয়া, যেমন স্বপ্ন, মায়ের কথা, পিসিমার খাওয়া, এগুলোর মধ্যে দিয়ে যেন একটা অমুক সত্যর আর কি উদ্ভাসন ঘটছে। এটাই অ্যাকচুয়ালি এপিফ্যানি, এটাই আর কি এই যে ক্ষয়ের মধ্যে জীবন, এটাই হচ্ছে এপিফ্যানি। নির্লিপ্তর ভেতর অন্তঃস্থিত ঐশ্বর্য, এটাই হচ্ছে বিষয়। দৈনন্দিনের ভেতর যে একটা শাশ্বত রয়েছে, এটাই হচ্ছে বিষয়। সো এটা গেল টোটাল আমার 6টা চ্যাপ্টার সম্পর্কে কি মনে হয়েছে সেটা। সার্বিক একটা আমি মতামত দিচ্ছি। আমার যেটা মনে হয়েছে এই বইটা ভীষণভাবে একটা গোছানো লেখা, এবং একটা বলা যায় যে একটা মেজাজ নির্ভর একটা গদ্য শোকগাথা। কিন্তু এই যে বইটা কখনো স্মৃতিকথায় রূপান্তরিত হয়েছে, কখনো দার্শনিক ধ্যান, আবার কখনো রাজনৈতিক প্রতিবাদের সংজ্ঞা কে তুলে ধরেছে। সো লেখক ছোট ছোট দৃশ্য, যেমন এই বাবার স্যালাইনের লাইন, বা 10 টাকার ছেঁড়া নোট, বা শ্মশানের শীতল মুখ, এসবের মধ্যে দিয়ে যেন একটা গভীর, এই ছোট ছোট দৃশ্যের মধ্যে দিয়ে যেন একটা গভীর প্রশ্ন, একটা নৈতিক প্রশ্ন ছুড়ে দিচ্ছেন, যে অন্যের দুঃখকে আমরা কতটা বাস্তব হিসেবে স্বীকার করছি, সেটাই অ্যাকচুয়ালি বিষয়। এবং এই বইটা আমার মনে হয়েছে স্ট্রং পয়েন্ট যেগুলো, সেটা আমার যেটা মনে হচ্ছে যে নৈতিক গাম্ভীর্য এবং আবেগের সত্যতাকে তুলে ধরছে। লেখক কোনো সহজ সান্ত্বনা দিচ্ছে না কিন্তু এই বইয়ের মাধ্যমে। লেখক বরং দেখাচ্ছে যে মৃত্যু, কষ্ট আর অপমানের যে ছবি, সেগুলো কতটা নির্মম অথচ সহানুভূতিপূর্ণভাবে আঁকা। এবং ইন্দ্রিয়গ্রাহ্য খুঁটিনাটিগুলো খুব ভালোভাবে দেখা যাচ্ছে। ছেঁড়া নোট, ঠান্ডা মুখ, হাসপাতালের গন্ধ, মানে এই যে খুঁটিনাটিগুলোই কিন্তু বইটাকে জীবন্ত করে তুলেছে। এবং তার সাথে ব্যক্তিগত এবং দার্শনিক রেজিস্টারের মেলবন্ধন ঘটেছে, যেমন ওয়েল, তারপরে মার্কস, দেরিদা, হঠাৎ যেন তারা এসে হাজির হয়ে যাচ্ছে, কিন্তু তারা শুধু উদ্ধৃত নয়, তারা যেন কেবলমাত্র উদ্ধৃতি হয়ে থেকে যাচ্ছে তেমনটা নয়, তারা ব্যক্তিগত অভিজ্ঞতাকে রাজনৈতিক এবং দার্শনিক আলোয় দেখার যেন একটা হাতিয়ার বলে আমার মনে হয়েছে। এবং
একটা মডার্নিস্ট বহুস্বর যেটাকে বলা যায়, যে মডার্নিস্ট টেক্সট হিসাবে আমরা এটাকে পড়তে পারি, যেখানে কবিতা, গান, ইতিহাস, স্মৃতি সব কিছু যেন একসাথে মিশে গিয়েছে। ফলে এই যে টেক্সট, এটা একটা আমি আগেও বলেছি যে একটা মডার্নিস্ট কোলাজের মতন একটা বহু তরঙ্গী হয়ে উঠেছে, এবং তার সাথে একটা রাজনৈতিক কল্পনারও প্রকাশ এই বইয়ের মধ্যে আমরা দেখেছি। এই বই কেবলমাত্র ব্যক্তিগত শোকের কথা বলছে না, এখানে দারিদ্র্য, প্রশাসনিক অবহেলা, ঔপনিবেশিক উত্তর সমাজের কাঠামোতেও আলো ফেলছে। এবং এই বইয়ের আমার যেটা একটা পার্সোনাল মানে মতামত মনে হয়েছে, একটা বিষয় যেটা আমার একটু লেগেছে, সেটা হচ্ছে আমার মনে হচ্ছে যে তাত্ত্বিক যে রেফারেন্স, সেটা মানে আমার মনে হচ্ছে একটু বেশি। যেমন ওয়েলসের কথা বা মার্কসের কথা, যেগুলো বারবার উঠে এসেছে, কিন্তু সেগুলো সবসময় পাঠককে আমার মনে হয় যে এগিয়ে নিয়ে যায় না। এটা সাধারণ পাঠকের জন্য মাঝে মাঝে, যারা আমরা খুব মানে যারা একেবারে সাধারণ পাঠক রয়েছে, তাদের কাছে বিষয়গুলো জটিল লাগতে পারে। এবং কিছু কিছু জিনিস আমার কিছু মোটিভ আছে, যেমন ছেঁড়া নোট, ভাঙা সাইকেল, নাচা গোলাপ, এগুলো যেন এই মোটিভগুলোর মানে অনেকবার পুনরাবৃত্তি হয়েছে, মানে যেগুলো মানে এটা হয়তো আমার ব্যর্থতা যে আমি যেগুলো যতটুকু বুঝতে পেরেছি, তাছাড়া আমি এক্সট্রা কিছু নতুন করে মানে প্রতিবার যখন পড়ছি, প্রতিবার হয়তো বা উঠে আসছে, কিন্তু আমি এটা বারবার নতুন নতুন মানে ধরতে পারিনি। আর এই বিষয়গুলোই আর কি আমার মানে মনে হয়েছে পুরো বইটা সম্পর্কে। আচ্ছা, কেউ যদি পড়ে থাকেন তাহলে ডেফিনেটলি আমাকে জানাবেন। নমস্কার, সকলে ভালো থাকবেন। আজ এই অবধি।